আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস অ্যান্ড লোকাল অ্যানেস্থেশিয়া নিয়ে হচ্ছে যে আলোচনা করব। তো ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস আমরা পড়ব হচ্ছে যে স্মিথ 6th এডিশন থেকে, আর হচ্ছে যে লোকাল অ্যানেস্থেশিয়া পড়ব হচ্ছে ফান্ডামেন্টালস অফ অ্যানেস্থেশিয়া থেকে। তো ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস আমাদের ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস হচ্ছে আমাদের স্মিথের 6th এডিশনের, এটা হচ্ছে যে 7th নাম্বার পেজে আছে। তো এখানে হচ্ছে প্রপার্টিস অফ দ্য আইডিয়াল ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস, এটা হচ্ছে আপনি একটু দেখে নেবেন যে হচ্ছে যে কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আপনি তাকে আইডিয়াল বলবেন সেটা একটু জেনে নিতে হবে। আর এরপরে দেখেন এই কর্নারে হচ্ছে যে একটা অপশন আছে মেকানিজম অফ অ্যাকশন অফ ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস। ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসের মেকানিজম অফ অ্যাকশন অনেকটা হচ্ছে আমাদের ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টসের মতো, যেটা হচ্ছে গাবা রিসেপ্টরের উপর কাজ করে। আমরা অলরেডি জানি যে গাবা হচ্ছে যে একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। সে হচ্ছে যে তার সাথে বাইন্ড করে ক্লোরাইড চ্যানেলটা ওপেন করে দেয়, ক্লোরাইড চ্যানেল ওপেন করে হচ্ছে যে হাইপার পোলারাইজড করে দেন হচ্ছে সেরেব্রাল কর্টেক্সকে ডিপ্রেস করে দেয়। আর দেখেন এখানে একটা কথা আছে, অল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক উইথ দ্য এক্সেপশন অফ ক্যাটামিন, মানে হচ্ছে ক্যাটামিন হচ্ছে এক্সেপশন, potentiate the GABA A receptor of to inhibit central nervous system neurotransmission। তার মানে হচ্ছে যে ক্যাটাবিনের হচ্ছে যে গাবা রিসেপ্টরের উপর কাজ নেই, সে করে হচ্ছে যে এনএমডিএ রিসেপ্টরের উপর, যেটা হচ্ছে আমরা ইনহেলেশনালে পড়েছিলাম যে এনএমডিএ যেমন হচ্ছে আমাদের নাইট্রাস কাজ করে হচ্ছে এনএমডিএ রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এটা হচ্ছে যে এনএমডিএ রিসেপ্টর হচ্ছে যে একটা গ্লুটামেটের অ্যান্টাগনিস্ট। সো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা যদি বন্ধ করে দেয় তার মানে হচ্ছে যে আপনার সেরেব্রাল কর্টেক্সটা ডিপ্রেসড হবে, মানে এটা হচ্ছে যে নর্মাল। আপনি এখন হচ্ছে যে এখানে আপনি একটা জিনিস জানতে হবে যে এনএমডিএ রিসেপ্টর কোন কোন অ্যানেস্থেটিক এজেন্টসের উপর কাজ করে। এটা তো জানলেন ক্যাটামিন, ওইখানে হচ্ছে যে নাইট্রাস, আরেকটা হচ্ছে জ্যানন, এটা একবার পরীক্ষা এসেছিল। তো এই 37 পেজে আরেকটু দেখেন, নিচে লেখা আছে benzodiazepines acts at a different binding site on the GABA A receptor. The alpha and first হচ্ছে দেখেন এখানে the alpha and gamma subunit interference to increase chloride conductance, যেটা আমি অলরেডি একটু আগে বলেছিলাম। Propofol and barbiturate also potentiate the inhibitory effects of glycine, যেটা অলরেডি অলসো আপনার গাবা ছাড়াও গ্লাইসিন, যেটা হচ্ছে যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার এর উপর কাজ করে, এটা একটু দেখে দিবেন। তারপর হচ্ছে প্রোপোফল হ্যাজ ইনহিবিটরি অ্যাকশন অন সোডিয়াম চ্যানেল অ্যান্ড সেরোটোনিন, এজন্য হচ্ছে যে দেখা যায় যে প্রোপোফলের হচ্ছে অ্যান্টিমিটিক্স একটা প্রপার্টি আছে। সো অ্যান্টিমিটিক্স কথাটা যেহেতু আসছে, এটা একটা খুব ভালো, যেমন একটা বলে নিচ্ছি, যেমন আইডিয়াল ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস, এরকম যদি কোনো একটা কোশ্চেন আসে, তো আইডিয়াল আসলে এরকম কোশ্চেনটা আসলে এইভাবে আসে না। দেখা যায় যে বলা যায় যে একটা বাচ্চা খুব রেস্টলেস, আপনি তাকে আইডিয়াল ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস হিসেবে কোনটা ইউজ করবেন, এই কোশ্চেনটা কয়েকবার এসেছিল। সেক্ষেত্রে আমরা সেবোফ্লুরান যেমন ইউজ করতে পারি। এই ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক যেহেতু প্রপার্টিটা আছে, এই জন্য বললাম আর কি যে আইডিয়াল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস অনলি প্রোপোফলের আছে। তো এছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া থাকার কারণে প্রোপোফলকে আপনি আইডিয়াল, যদিও আইডিয়াল না, কিছু কিছু ক্রাইটেরিয়া তো সে ফুলফিল করে না, বাট আপনি যদি ইউজ করতে চান আপনার হাতে অপশন হচ্ছে প্রোপোফল। আর নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টসের ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় যে আপনি কোনটা ইউজ করবেন, ডিপোলারাইজিং অর নন ডিপোলারাইজিং, সেক্ষেত্রে হচ্ছে যে ব্রড হেডিংয়ে বললে আপনি নন ডিপোলারাইজিং। আবার নন ডিপোলারাইজিংয়ের ক্ষেত্রে যদি বলা হয় ব্রড কোনটা, সেক্ষেত্রে আমি কিন্তু আগের দিন একটা কথা বলেছিলাম যে হচ্ছে সিসাট্রাকুরিয়াম, যেটা আপনারা অলরেডি জানেন যে সে খুব হিস্টামিন রিলিজটা খুব মিনিমাম অ্যামাউন্টে করে, আর তার হপমেন্ট ডিগ্রেডেশন আছে। সো আর ডোজও অনেক ইন কম্পারিজন টু অ্যাট্রাকুরিয়াম অনেক 1/4 অফ দ্য অ্যাট্রাকুরিয়াম। সো তার অ্যাকশন ইফেক্ট হচ্ছে অনেক কম আর কি। তো এটা একটু পড়ে দিবেন। ক্যাটামিন এনএমডিএ রিসেপ্টরকে ব্লক করে, সেটা আমি বলে ফেলেছি। এইখানে এই পাশে ক্যাটামিন সম্পর্কে একটা ডিসক্রিপশন আছে যেটা এনএমডিএ রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে টেবিল 3.2 যেটা আছে, এটা হচ্ছে যে আপনি এখান থেকে পড়ে দেবেন। আমাদের হচ্ছে নিউ 7th এডিশনে আপনি একটু ওইখানে একটু এই ক্লাসিফিকেশনটা একটু মডিফাই করা হয়েছে। সো এটা একটু দেখে নিতে পারেন। সাপোজ কোনো স্যার যদি চিন্তা করলো যে আমি একটু নতুন এডিশন যেহেতু এসেছে
আমি ওখান থেকে একটু পরীক্ষা কোশ্চেন করি, কিছু করার থাকবে না। সো আপনারা হচ্ছে যে 7th এডিশনটাকে অবশ্যই একটু দেখে যাবেন। তারপর হচ্ছে যে দেখেন টেবিল আমাদের দেখা শেষ হলো। তারপর হচ্ছে যে নিচে আছে ফার্মাকোকাইনেটিক্স অফ ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস। নিচে আছে যে প্রোটিন বাইন্ডিং, এখানে কয়েকটা ব্রড হেডিংয়ে কয়েকটা আছে। প্রোটিন বাইন্ডিং, ব্লাড ফ্লো টু দ্য ব্রেইন, এক্সট্রাসেলুলার পিএসপিকে, দ্য রিলেটিভ সলিবিলিটি অফ দ্য ড্রাগ ইন লিপিড অ্যান্ড ওয়াটার, স্পিড অফ ইনজেকশন। আচ্ছা, প্রোটিন বাইন্ডিং এটা এখানে পড়লে আমাদের লোকালেও আমাদের বুঝতে কিছু সুবিধা হবে। কোনো একটা ড্রাগ আপনি যখন দিবেন, সে ফার্স্টে গিয়ে কি করবে, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে। তো প্রোটিনের সাথে বাইন্ড করার একটা পোর্শন সে প্রোটিনের সাথে বাইন্ড করলো, সেটাই হচ্ছে যে তার স্টোরেজ ফর্ম। আর হচ্ছে বাকিটা হচ্ছে ফ্রি ফর্ম, যেটা হচ্ছে আমরা অ্যাকশনটা পাই আর কি। তো আপনি ধরেন একটা ড্রাগের যদি প্লাজমা প্রোটিন বাইন্ডিং হয় 80%, তার মানে আপনি কি 20% সে ফ্রি ফর্ম আছে, অ্যাক্টিভ ফর্ম, সে হচ্ছে যে কাজ করতেছে। আর 80% হচ্ছে যে সে প্রোটিনের সাথে বাইন্ড করে স্টোরেজ ফর্ম হিসেবে আছে। তো আপনার এই 20% যখন হচ্ছে যে অ্যাকশন করে শেষ হয়ে যাবে, খুব র্যাপিডলি শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনার স্টোরেজ ফর্ম থেকে, মানে এটা অ্যাজ লাইক আপনি চিন্তা করেন যে ধরেন আপনার কাছে এই মুহূর্তে 10,000 টাকা আছে। তো আপনি হচ্ছে যে এর মধ্যে 500 টাকা খরচ করেছেন, সাপোজ 1,000 টাকা খরচ করেছেন। 1,000 টাকা হচ্ছে যে এই বাজারে গেলেন, 1,000 টাকা খরচ করে ফেললেন, বাকি 9,000 টাকা আপনার কাছে আছে, বাসায় আছে। তা আপনি ওই 1,000 টাকা খরচ করে তারপর তো আপনি হচ্ছে যে এই 9,000 টাকা থেকে খরচ করা শুরু করেন। জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম, প্রোটিন বাইন্ডিংটা হচ্ছে এরকম যে আপনি হচ্ছে যে ফ্রি ফর্মটা হচ্ছে আপনি সাথে সাথে কাজ করে ফেললো, আর প্রোটিনের সাথে যেই পোর্শনটা বাইন্ড করলো সেটা আমাদের স্টোরেজ ফর্ম হিসেবে থাকে। ওই অ্যাক্টিভ ফর্মটা কাজ শেষ হওয়ার পর আমাদের প্রোটিন ফর্মেশন থেকে আস্তে আস্তে হচ্ছে যে আপনার ভাঙতে শুরু করে। দেখেন এখানে নিচে একটা কথা বলা আছে যে হাইপার ভেন্টিলেশন ডিক্রিজ প্রোটিন বাইন্ডিং অ্যান্ড ইনক্রিজ দ্য অ্যানেস্থেটিক ইফেক্ট। মানে আপনি যত বেশি হাইপার ভেন্টিলেট করবেন, তার হচ্ছে প্রোটিন বাইন্ডিং মানে স্টোরেজ ফর্ম থেকে হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আসবে। তারপর হচ্ছে যে তার এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য আসতে থাকবে। তার মানে হচ্ছে যে আপনার অ্যানেস্থেটিক ইফেক্টটা হচ্ছে যে তত বেশি বাড়তে থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ব্লাড ফ্লোর ক্ষেত্রে আমি ওই দিন একটা কথা বলেছিলাম যে ধরেন হাইপোটেনশন, যদি হাইপোটেনশন হয়, আপনার যদি ব্রেনে ব্লাড সাপ্লাই কম যায়, তো আপনার হচ্ছে যে হাইপোপারফিউশন হচ্ছে, ব্লাডই যাচ্ছে কম, যে ড্রাগটা যাবেই কম, তার মানে আপনি অ্যানেস্থেটিক ইফেক্টটা পাবেন কম। তো এই দেখেন রিডিউস সেরেব্রাল ব্লাড ফ্লো, এই বিভিন্ন টার্মের কথা বলা আছে যে হেয়ার ইফ সেরেব্রাল ব্লাড ফ্লো ইজ রিডিউসড বিকজ অফ লো কার্ডিয়াক আউটপুট, ইনিশিয়াল ব্লাড কনসেন্ট্রেশন আর হায়ার দেন নর্মাল। এটা একটু দেখে নেবেন। এক্সট্রাসেলুলার পিএস অ্যান্ড পিকে অফ দ্য ড্রাগ। পিএস অ্যান্ড পিকে হচ্ছে আচ্ছা, এটা আমি লোকালে বললে ভালো হতো, ঠিক আছে, তারপরে এখানে বলে নিচ্ছি যে পিকে মানে কি। পিকে মানে হচ্ছে যেই পিএসে আপনার 50% ড্রাগ আয়োনাইজড, 50% ড্রাগ হচ্ছে নন আয়োনাইজড থাকবে। মানে হচ্ছে আপনার 50% ড্রাগ লিপিড সলিউবল, 50% ড্রাগ হচ্ছে ওয়াটার সলিউবল থাকবে। জাস্ট এটাই হচ্ছে যে পিকে। তো এটার ভিতরে একটু দেখে নেবেন, কারণ আপনি একটা ড্রাগ যত বেশি লিপিড সলিউবল, সে হচ্ছে যে মানে আপনি কোনো একটা ড্রাগ কতটা পটেন্ট সেটা ডিপেন্ড করে তার লিপিড সলিউবলের উপর ডিপেন্ড করে, বা আনআয়োনাইজড পোর্শনটার উপর ডিপেন্ড করে। এখানে এই পিএসপিকে নিয়ে এটাই বলছে, রিলেটিভ সলিউবিলিটি অফ ড্রাগ ইন লিপিড অ্যান্ড ওয়াটার সলিউবল। লিপিড সলিউবল, ওয়াটার সলিউবল আমি কিন্তু মাত্র বলে ফেললাম। স্পিড অফ ইনজেকশন, আপনি যত র্যাপিডলি ইনফিউজ করবেন, সেটা হচ্ছে যে তত দ্রুত হচ্ছে আপনার প্লাজমা কনসেন্ট্রেশন রেজ করবে, দেন হচ্ছে সেভাবে কাজ করবে। তারপর ডিস্ট্রিবিউশন অফ দ্য টিস্যু। আচ্ছা, এই ডিস্ট্রিবিউশন অফ দ্য টিস্যুতে আমাদের কিছু একটু বেসিক জানার ব্যাপার আছে। আপনি একটা জিনিস দেখেন, আমাদের হচ্ছে কিছু আপনি আমাদের বডিতে ব্লাড সাপ্লাই হচ্ছে যে হাইলি ভাস্কুলারাইজড কিছু অর্গান আছে, যেমন হচ্ছে লিভার, কিডনি, ব্রেন। তারপর হচ্ছে মডারেট ভাস্কুলার, যেটা হচ্ছে যে ধরেন মাসল। তারপর আরেক আছে লিস্ট ভাস্কুলারিটি, বলতে হচ্ছে আপনি ফ্যাট। তো আপনি হাইলি ভাস্কুলার এরিয়া, যেটা হচ্ছে আমাদের ব্রেন, আপনি কোনো একটা অ্যানেস্থেটিক এজেন্ট দিলেন, ধরেন আপনি থায়োপেন্টাল সোডিয়াম দিলেন। থায়োপেন্টাল সোডিয়ামটা দেওয়ার পরে ফার্স্টে কী করে, এই ড্রাগটা হচ্ছে যে আপনার ব্রেনে চলে যাবে, কারণ হাইলি লিপিড সলিউবল এবং হাই ভাস্কুলার, মানে ব্লাড সাপ্লাই যার দিকে বেশি আপনি সেদিকেই তো দৌড় দিবে, তো ড্রাগটা গেল। তারপর হচ্ছে যে আপনার মডারেট ভাস্কুলার এরিয়া হচ্ছে মাসল। কিন্তু এখানে একটা জিনিস একটু বুঝেন যে হাইলি ভাস্কুলার এরিয়া বা আমাদের ভিসুরাগুলার ওয়েট কিন্তু বা ভলিউম কিন্তু বেশি না। আপনি আমাদের ব্রেনের ওজন হচ্ছে যে 1.5 কেজি, তারপর লিভার আপনারা জানেন যে এগুলা কিন্তু এত বেশি ওয়েট না। বাট আপনি ইন কম্প্যারিজন টু ব্রেন,
আপনি মডারেট ভাস্কুলার এরিয়া যেটা আমাদের হচ্ছে মাসল, তার ওর কিন্তু ভলিউম বিশাল। তো আর হচ্ছে আমাদের মাসলে লিপিড লেয়ার মানে লিপিড সলিবিলিটি কম থাকার কারণে আপনি এই ড্রাগগুলো খুব আস্তে 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 মাসলে ঢুকবে। আর হচ্ছে আরও কম ব্লাড সাপ্লাই হচ্ছে যে ফ্যাটে, তো সেখানে যাবে আরও আস্তে আস্তে। তো আপনি একটা জিনিস দেখেন, আপনি একটা থায়োপেন্টাল সোডিয়াম বা ইন্টারভেনাস যে কোনো একটা অ্যানেস্থেটিক এজেন্ট দিলেন, দেওয়ার পর সে হচ্ছে র্যাপিড হচ্ছে ব্রেইনে বলা হয় আর্ম টু ব্রেইন সার্কুলেশন, মানে উইদিন 15 to 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে যে সে হচ্ছে যে ব্রেইনে চলে যাবে, মানে হাইলি ভাস্কুলার এরিয়াতে চলে গেল। এরপর হচ্ছে যে যেতে যেতে এর মাঝখান দিয়ে আপনার দেখা যাবে কি যে আপনার এই ড্রাগটাই আস্তে আস্তে হচ্ছে আপনার মাসলে যাওয়া শুরু করলো, যেটা আমি একটু আগে বললাম, কারণ সেখানে তো আপনার ভেসেল আছে। তো আস্তে আস্তে যেতে যেতে একটা সময় দেখা যায় মাসল তো ভলিউম অনেক, এই ভলিউমে আপনার ডিস্ট্রিবিউট হতে গেলে তখন দেখা যায় যে তার প্লাজমা ভলিউমটা কমে যায়। প্লাজমা ভলিউমটা কমে গেলে তখন হচ্ছে যে আপনার ব্রেইনে যতটুকু গেল, তো তখন হচ্ছে যে ওইখানে তো অনেক বেশি র্যাপিড গেছে, এখন সেখানে তো কাজ করতেছে। তো আপনার যখন প্লাজমা কনসেন্ট্রেশনটা কমে যায়, এখন হচ্ছে যে আপনার মাসলের এদিকে আস্তে আস্তে যাচ্ছে, তখন হচ্ছে দেখা যায় ব্রেইন থেকে আপনার হচ্ছে ওই সাবস্টেন্সটা আস্তে আস্তে প্লাজমাতে চলে আসে ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইফেক্টের জন্য। এটাই হচ্ছে রিডিস্ট্রিবিউশন, এটা এসে প্লাজমাতে আসে, দেন প্লাজমা থেকে মাসলে যায়। তাহলে আপনি একটা জিনিস নর্মাল একটা জিনিস বুঝেন যে আমাদের এটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন, মানে আপনি ফার্স্টে ব্রেনে গেল, ব্রেন থেকে প্লাজমায় আসলো, প্লাজমা থেকে হচ্ছে আপনি মাসলে ডিস্ট্রিবিউট হচ্ছে, এটাই হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ মাসল। আর সবচেয়ে কম ব্লাড ভাস্কুলারিটি আমি কিন্তু বলেছি যে ফ্যাট। তো আপনি দেখেন এখানে একটা ফিগার আছে, ফিগার 3.1, এখানে দেখেন উপরে আছে পুল মানে হচ্ছে আমাদের ব্লাড, মানে পুল মানে হচ্ছে এখানে প্লাজমা বোঝানো হয়েছে। একদম নিচে দেখেন ভিসেরা দেওয়া আছে, ভিসেরাতে দেখেন নিচে হচ্ছে মিনিট আর এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ ডোজ। তো আপনি মিনিটেই হিসাব করে দেখেন, ভিসেরা পিক হয় 1 মিনিটে, মানে ধরেন আপনি থায়োপেন্টাল দিলেন 1 মিনিটে হচ্ছে ভিসেরা, মানে হচ্ছে যে আপনার ব্রেইন, লিভার, কিডনিতে 1 মিনিট হচ্ছে পিকে চলে গেল। দেন হচ্ছে আপনি দেখেন মাসল দেখেন অ্যারাউন্ড 15 মিনিটস 30 মিনিটসে দেখেন সে হচ্ছে পিকে গেল, কারণ তার মধ্যে আস্তে আস্তে যাচ্ছে। দেখেন লিন যেটা, সেটার সাথে সামনে আপনি একটু মাসল রেখে রাখবেন বা রিডিস্ট্রিবিউশন লিখবেন। আর দেখেন নিচে হচ্ছে ফ্যাট, আস্তে আস্তে উপরের দিকে এই কার্ভ উপরের দিকে উঠতেছে। তার মানে এটা হচ্ছে এই ফ্যাটে যে আপনার ড্রাগটা ডিপোজিট হবে, এই টার্মটাকে বলা হয় কুমুলেশন। মানে ফ্যাটে কোনো একটা ড্রাগ যে লিস্ট ভাস্কুলারিটির জন্য আস্তে আস্তে গিয়ে যে সে লিপিড সলিবিলিটির জন্য যে যা গিয়ে অ্যাকুমুলেট হবে, সেটাকে বলা হয় কুমুলেশন বা কুমুলেটিভ ইফেক্ট। দেখেন আপনি ফ্যাটের দিকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। সো এটা একটু মাথায় রাখবেন। মোটামুটি আমাদের এখানে ফার্মাকোকাইনেটিক্স পড়া হলো, ডিস্ট্রিবিউশন মোটামুটি বুঝলাম আমরা। দেন হচ্ছে দেখেন আমরা পরের পেজে চলে যাই, এখানে একটু রিডিং পড়বেন। তো রিডিং পড়ার পর দেন হচ্ছে আমরা বারবিচুরেটে চলে যাচ্ছি। আমাদের হচ্ছে যে ক্লাসিফিকেশন আমরা বলেছি যে র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে বারবিচুরেট অ্যান্ড হচ্ছে থায়োবারবিচুরেট গ্রুপের ড্রাগ। তো আমরা মেনলি হচ্ছে যে থায়োবারবিচুরেট গ্রুপের হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম এবং বারবিচুরেটের গ্রুপের হচ্ছে মেথোএক্সিটাল সম্পর্কে আমাদের জানতে হবে। আর বলে রাখা ভালো, আমাদের এখানে ড্রাগ জানতে হবে। ফার্স্ট হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, মেথোএক্সিটাল, তারপর হচ্ছে প্রোপোফল, ইটোমিডেট অ্যান্ড হচ্ছে ক্যাটামিন। এই 5টা ড্রাগ নিয়ে আমরা জানবো। আসলে আপনাকে সব জানতে হবে, যেটা সত্যি কথা, যে আপনি এখান থেকে এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ 5 থেকে 7টা কোশ্চেন আপনি পাবেন। তো বারবিচুরেট গ্রুপের আপনি দেখেন নিচে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই যে নিচে স্ট্রাকচার অফ বারবিচুরেট রিং দেখেন 1 2 3 4 5 6টা পজিশনে কোন জায়গায় নাইট্রাস, কার্বন ডাইঅক্সাইড, এভাবে বিভিন্ন জায়গায় দেখেন রিংটা আছে। তো আপনি এটা খুব ভালো আছে। পরের পেজে দেখেন একটা টেবিল 3.4-এ দেখেন 3.4-এ যদি আপনি অক্সিবারবিচুরেট মানে হচ্ছে অক্সিবারবিচুরেট যেই কথাটা লেখা আছে, দেখেন 1 নম্বর পজিশনে যদি আপনি এই বারবিচুরেট রিংয়ের 1 নম্বর পজিশনে যদি আপনি হাইড্রোজেন বসান আর 2 নম্বর পজিশনে যদি আপনি অক্সিজেন দেন, দেন হচ্ছে কী ইফেক্ট হয় দেখেন, ডিলে ইন অনসেট অফ অ্যাকশান, অনসেটটা হচ্ছে ডিলে হয়ে যাবে। অ্যান্ড ডিপেন্ডস অন দ্য ফার্স্ট হচ্ছে এটা মনে রাখেন যে আপনি 1 নম্বর পজিশনে যদি হাইড্রোজেন এবং 2 নম্বর পজিশনে যদি অক্সিজেন অ্যাড করেন, তাহলে আপনার কী হয়, অ্যাকশনটা ডিলে হচ্ছে। তো
তারপর হচ্ছে 1 নম্বর পজিশনে যদি আপনি এখানে হাইড্রোজেনের বদলে হচ্ছে যে মিথাইল বসান, 2 নম্বর পজিশনে যদি অক্সিজেন দেন তাহলে আপনার কি হবে? আপনি একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি হচ্ছে মিথাইল অ্যাড করবেন তখন হচ্ছে যে সে হচ্ছে যে র্যাপিড হবে। যে ড্রাগটা র্যাপিড কাজ করবে সেটা মনে রাখবেন যে সে র্যাপিড রিকভারিও করবে। কিন্তু একটা সমস্যা আছে, মিথাইল গ্রুপ যখন অ্যাড করবেন তখন হচ্ছে মিথাইল গ্রুপের হচ্ছে একটা এক্সাইটেটরি ফেনোমেনা আছে, যেটা হচ্ছে যে সে কনভালশনের মতো করে আর কি। তারপর হচ্ছে যে ধরেন থায়োবারবিচুরের 1 নম্বর পজিশনে হাইড্রোজেন এবং 2 নম্বর পজিশনে যদি আপনি সালফার অ্যাড করেন তাহলে কি হবে? দেখেন র্যাপিড অ্যাকশন, স্মুথ অনসেট অফ স্লিপ অ্যান্ড ফেয়ারলি প্রম্পট রিকভারি। তারপর হচ্ছে মিথাইল থায়োবারবিচুরেট। মিথাইল থায়োবারবিচুরেট যেমন 1 নম্বর পজিশনে হচ্ছে যে আপনি মিথাইল দিলেন, আর হচ্ছে যে 2 নম্বর পজিশনে যদি আপনি সালফার দেন, এটা আপনি একটু দেখে নেবেন। তবে সমস্যা হচ্ছে যে আমাদের নতুন স্মিতে এই চারটাও একটু চেঞ্জ করছে। সো আগে এটা পড়বেন, যেটা হচ্ছে যে লাগবেই, আগে এটা পড়ে নেবেন, দেন হচ্ছে দেখবেন যে এর সাথে ওই ইনফরমেশনটা আসলে গ্যাপটা কোথায়। ঠিক আছে, তো আমরা শুরু করি আমাদের থায়োপেন্টাল সোডিয়াম। ঠিক আছে, থায়োপেন্টাল সোডিয়ামের একটা জিনিস হচ্ছে, এটা আমি অন্য একটা বইয়ে পেয়েছিলাম, এটা একটু দেখে রাখবেন। স্ট্রাকচারের মধ্যে 11 কার্বন আছে, আমি সবগুলা কোনটা কত কার্বন আমি বলে দিব। থায়োপেন্টাল সোডিয়ামের মেইন কম্পোজিশন হচ্ছে থায়োবারবিচুরেট। তারপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড প্রেজেন্টেশন, এটা হচ্ছে ইয়েলোইশ। দেন হচ্ছে যে এটা হচ্ছে বিটার টেস্ট অ্যান্ড গার্লিক স্মেল, এর থেকে রসুনের স্মেলের মতো পাওয়া যায়। ইট ইজ স্টোরড ইন নাইট্রোজেন টু প্রিভেন্ট কেমিক্যাল রিয়াকশন উইথ অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড। মানে আপনি দেখবেন যে থায়োপেন্টাল সোডিয়ামের যে অ্যাম্পুলটা যেটা এর মধ্যে দেখবেন যে এটা পাউডার ফর্মে, হলুদ কালারের পাউডার, এর মধ্যে হচ্ছে যে নাইট্রোজেন দিয়ে রাখা হয়, স্টোর করা হয়, যাতে এটা হচ্ছে অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইডের সাথে সে রিয়াকশন না করে। তারপর হচ্ছে দেখেন এই জন্য হচ্ছে অ্যান্ড মিক্সড উইথ 6% অ্যানহাইড্রোস সোডিয়াম কার্বনেট, যেটা হচ্ছে যে এর সলিবিলিটি বাড়ানোর জন্য। আচ্ছা, আরেকটা এখানে একটু কথা হচ্ছে যে একে আপনি ধরেন পাউডার ফর্মে রাখতেছেন, কিন্তু হচ্ছে আপনি অন্যান্য আমাদের ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসগুলো কিন্তু আপনি লিকুইড ফর্মে পাবেন সবগুলো মোটামুটি, কিন্তু থায়োপেন্টাল সোডিয়ামকে আপনি পাউডার ফর্মে রাখতেছেন কেন? তো শেলফ লাইফ বলে একটা কথা আছে, যে ধরেন আপনি থায়োপেন্টাল সোডিয়াম আপনি বানানোর পরে দেখা যায় যে সে 24 আওয়ার্সের বেশি কিন্তু সে আর থাকবে না, স্টোর থাকবে না, তখন সেটা তার কম্পোজিশন নষ্ট হয়ে যাবে। এই কম্পোজিশন যাতে নষ্ট না হয়, এটা প্রিভেনশনের জন্যই আমরা হচ্ছে যে একে হচ্ছে যে এই যে তখন হচ্ছে যে পাউডার ফর্মে আমরা রেখে দিই আর কি। আদারওয়াইজ আপনি লিকুইড করে রাখলে দেখা যায় 24 আওয়ার্স পরে আপনাকে হচ্ছে যে ওই ভাইলটা হচ্ছে ডিসকার্ড করে দিতে হবে। তো এখানে নিচে দেখেন আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, আপনি এই ইনভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস পড়তে গেলে এই একটা টার্মই পাবেন, আর কোথাও পাবেন না। দেখবেন যে স্লাইটলি হাইপোটোনিক, দিস সলিউশন ইজ স্লাইটলি হাইপোটোনিক। কখন হাইপোটোনিক? যখন হচ্ছে যে আপনি থায়োপেন্টাল সোডিয়াম হচ্ছে ডিস্টিল ওয়াটারের সাথে মিশাবেন, মানে তার অসমোলারিটি হচ্ছে যে 280 নিচে আছে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, বাট তাকে যদি নর্মাল স্যালাইনের সাথে আপনি মিক্স করেন তখন কিন্তু তার অসমোলারিটি নিয়ার অ্যাবাউট আমাদের আইসোটোনিক হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন পিকে হচ্ছে যে আপনি প্রত্যেকটা 5টা যেই ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসের পিকে আপনাকে মনে রাখতেই হবে, এটা আপনাকে ভুল করা যাবে না। পিএইচ এবং পিকে সবগুলোর এটা পরীক্ষা আসেই। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের থায়োপেন্টাল সোডিয়াম কি ইফেক্ট করে দেখেন, লেখা আছে যে থায়োপেন্টাল সোডিয়াম প্রডিউস অ্যানেস্থেশিয়া ইউজুয়ালি লেস দেন 30 সেকেন্ড, মানে 15 to 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে যে সে চলে যায়। আপনি দিলেন 30 সেকেন্ডের মধ্যে আপনার ব্রেনে চলে যায়, এটাকে বলা হয় আর্ম টু ব্রেইন সার্কুলেশন। তারপরে হচ্ছে নিচে একটু দেখে নেবেন যে সে হচ্ছে আপনার অ্যান্টানাল, যে দেখেন নিচে লেখা আছে দ্য হিপনোটিক অ্যাকশন অফ থায়োপেন্টাল ইজ পটেন্ট, মানে সে খুব ভালো হিপনোসিস করে, বাট ইটস অ্যানালজেসিক ইফেক্ট ইজ পুয়ার, মানে হচ্ছে সে অ্যানালজেসিক তার প্রপার্টি নেই। তারপর হচ্ছে দেখেন সেরেব্রাল মেটাবলিক রেট রিডিউস করে। তারপর হচ্ছে সেকেন্ডারি ডিক্রিজ ইন সেরেব্রাল ব্লাড ফ্লো, সেরেব্রাল ব্লাড ভলিউম, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার সব হচ্ছে যে সে হচ্ছে যে কমাবে। তারপরে হচ্ছে যে টলারেন্স, অল্টার্ড রিডিস্ট্রিবিউশন, এগুলো দেখবেন। পরের এখানে দেখেন যে অ্যান্টানালজেসিয়া প্রপার্টি আছে,
এটা একটু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অ্যান্টানালজেসিয়া মানে হচ্ছে অ্যানালজেসিক প্রপার্টি নেই, বাট সে অ্যানালজেসিয়া প্রপার্টিটাকে সে উল্টা অ্যাকশন করে। অ্যান্টানালজেসিয়া এটা হচ্ছে যে বোধ থায়োপেন্টাল এবং হচ্ছে মেথোহেক্সিটাল মানে বারবিউটিরয়েড গ্রুপের দুইজনেরই এই প্রপার্টি আছে। তারপর হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দেখে নেবেন যে সে হচ্ছে যে এই দেখেন থায়োপেন্টাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টি কনভালসেন্ট। আপনি দেখবেন যে যাদের কনভালশন হয় থায়োপেন্টাল সোডিয়াম ইউজ করে, বা দেখবেন যে যাদের অ্যাক্লামশিয়ার পেশেন্টদেরকে দেখা যায় ইন্ডাকশন করা হয় থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে, পটেন্ট অ্যান্টি কনভালসেন্ট। তারপর হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা একটু দেখে নেবেন যে সে কী করে। তারপরে কার্ডিওভাস্কুলার ইফেক্টটা একটু যদি বলতে যাই, সে ফোর্স অফ থায়োপেন্টাল সোডিয়াম ফোর্স অফ কন্ট্রাকশনও কমায়, আবার হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমায়। তো আপনার হচ্ছে ওভারঅল যদি ব্লাড প্রেশারটা কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা রিফ্লেক্স মেকানিজম কাজ করে, তখনই হচ্ছে যে আপনার হার্টের ট্র্যাকিকার্ডিয়া হয়। সেটাই দেখেন নিচে লেখা আছে রিফ্লেক্স ট্র্যাকিকার্ডিয়া। তো একটা জিনিস কি মাথায় রাখবেন, যে আপনি যে কোনো ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসের ক্ষেত্রে যে আপনার যদি আপনি বলেন যে যদি আসে এরকম যে প্রোপোফল মে কজেস ট্র্যাকিকার্ডিয়া, আপনি কিন্তু ট্রু দিবেন, কারণ আপনি ব্লাড প্রেশার কমলেই তো আপনার রিফ্লেক্সে আপনার ট্র্যাকিকার্ডিয়া হবে। তখনই এটা মে কজ ট্র্যাকিকার্ডিয়া যদি আসে, তাহলে আপনি অবশ্যই এটা ট্রু দিবেন। কিন্তু যদি আসে যে প্রোপোফল কজেস ট্র্যাকিকার্ডিয়া, তাহলে আপনি কিন্তু ট্রু দিবেন না, তখন ফলস দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা রেসপিরেটরি সিস্টেম চলে যাই। রেসপিরেটরি সিস্টেমে দেখেন কি করে, আমাদের অ্যাপনিয়া করে। তারপর হচ্ছে যে পরের পেজে দেখেন এখানে ল্যারিঙ্গোস্পাজম করে, ব্রঙ্কোস্পাজম করে, এগুলো একটু দেখে নেবেন, জাস্ট এটা হচ্ছে কমপ্লিকেশানগুলো। তারপরে স্কেলিটাল মাসল হচ্ছে মাসল টোন কমায় দেয়। ইউটেরাসে হচ্ছে যে দেখা যায় যে প্লাসেন্টা ক্রস করে যায়, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে ক্রসেস দ্য প্লাসেন্টা রেডিলি। তারপর হচ্ছে আইএ হচ্ছে আমাদের ইন্ট্রাওকুলার প্রেশার অ্যারাউন্ড হচ্ছে 40% কমায় দেয়। তারপরে পিল ডাইলেটস ফাস্ট, মানে আপনি এটা জানবেন যে ইন্ট্রাওকুলার প্রেশার কমায় দেয়। তারপর হ্যাপাটোরেনাল, এটা পড়ে নেবেন। তারপর হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সে দেখেন আপনি ব্লাড কনসেন্ট্রেশন অফ থায়োপেন্টাল ইনক্রিজ র্যাপিডলি আফটার আইভি অ্যাডমিনিস্ট্রেশন। মানে একটু এটা কথাটা বোঝাতে চাচ্ছে যে আপনার প্লাজমা প্রোটিন বাইন্ডিং। তো আমি একটু শর্টকাটে আপনাদেরকে বলে দিই, প্লাজমা প্রোটিন বাইন্ডিং কিন্তু একটু আগে আমি একটা বলেছি যে একটা পোর্শন হচ্ছে ফ্রি ড্রাগ, আর একটা হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং। তো আপনার প্লাজমা প্রোটিন বাইন্ডিং হচ্ছে কার সবচেয়ে বেশি, তো এটা মনে রাখবেন প্লাজমা প্রোটিনের পি আর প্রোপোপলের পি সবচেয়ে বেশি। আর হচ্ছে কম যদি বলতে চান তাহলে হচ্ছে যে প্রোটিন বাইন্ডিং সবচেয়ে কম ক্যাটামিনের আর হচ্ছে কম হচ্ছে ক্যাটামিন, মানে কম আর হচ্ছে ক্যাটামিন। তার মানে হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং হচ্ছে সবচেয়ে বেশি প্রোপোপল, সবচেয়ে কম হচ্ছে ক্যাটামিন। এটা একটু মনে রাখবেন। আপনি এর মাঝখান দিয়ে এখন আমাদের বাদ পড়ে গেল হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম আর হচ্ছে ইন্টারমিডিয়েট মেথোহেক্সিটাল, এগুলো হচ্ছে 75 to 85%। দেখেন এই জায়গায় দেওয়া আছে যে লিপিড সলিবিলিটি থায়োপেন্টালের হচ্ছে 61% অ্যান্ড হচ্ছে যে তাহলে ওয়াটার সলিবিলিটি 39%। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় চলে এসেছি যে মেটাবলিজম অফ থায়োপেন্টাল অকার্স predominantly in the liver and the metabolites are excreted by the kidney. A small proportion is excreted unchanged in the urine. The terminal elimination and half-life is approximately 11.5 hours. Then metabolism is a zero order kinetics. আমরা তো একটা জেনারেল ফার্মাতে আমরা জিরো অর্ডার কাইনেটিক্স জানি। জিরো অর্ডার কাইনেটিক্স মানে হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনার ধরেন 100 ml আপনি থায়োপেন্টাল দিলেন, তো তার 30% দেখেন একটু পরেই লেখা আছে, দাস 30% অফ দ্য দেখেন লেখা আছে 30% অফ দ্য অরিজিনাল ডোজ মে রিমেন ইন দ্য বডি অ্যাট 24 আওয়ার্স। মানে 30% আপনার বডিতে থাকবেই। সো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আপনার বডিতে থাকতেছে, এটাই হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স। আর ফার্স্ট অর্ডার তো আমরা জানি যে কনস্ট্যান্ট ফ্র্যাকশন, কনস্ট্যান্ট অ্যামাউন্ট, কনস্ট্যান্ট ক্লিয়ারেন্স, ওটা তো আমরা ওইদিকে আর আমরা যাচ্ছি না, এটা জেনারেল ফার্মাতে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। তো এই যে আপনার বডিতে থেকে যাচ্ছে, কোথায় থাকতেছে? লিস্ট ভাস্কুলার এরিয়াতে, তার মানে হচ্ছে যে ফ্যাটের মধ্যে। এটা কি আমরা কিন্তু একটা পড়ে এসেছি যে আমরা কুমুলেটিভ ইফেক্ট যেটা, সেটা আমরা পড়ে এসেছি। সো এটা মোটামুটি পড়ে ফেললাম। আমরা হচ্ছে ডোজ পড়লাম। ডোজ হচ্ছে আপনি 4 to 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা আপনি একটু
দেখে নেবেন। তারপর হচ্ছে যে এখানে ডোজেস আছে, পরে হচ্ছে এখানে আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্টগুলো হচ্ছে এখন হচ্ছে আপনি ডিটেলস পড়বেন। আর হচ্ছে যে পরীক্ষা যখন আপনার পরীক্ষার আগে 3 রাতের বেলা হচ্ছে যে মেইন যেটা হচ্ছে যে যেমন হেডিং যেটা হাইপোটেনশন, রেসপিরেটরি ডিপ্রেশন, টিস্যু নেক্রোসিস, এগুলো পড়ে যাবেন। দেখেন হাইপোটেনশন করে, এটা কিন্তু আমরা একটু আগে আপনাদেরকে বলেছি কীভাবে হাইপোটেনশন করে। সে ফোর্স অফ কন্ট্রাকশনও কমায় এবং হচ্ছে যে মিনার পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমায়। তারপর রেসপিরেটরিতে সে হচ্ছে যে সে হচ্ছে যে অ্যাপনিক করে, এটা একটা রেসপিরেটরি ড্রাইভটা কমায় দেয়। টিস্যু নেক্রোসিস, ধরেন আপনি লোকাল নেক্রোসিস মে ফলো পেরিফেরাল, আপনি এখানে দিলেন, দিতে গেলে হচ্ছে যে আপনার এখানে লোকালি হচ্ছে যে টিস্যু নেক্রোসিস হতে পারে, তখন হচ্ছে আপনার এই মিডিয়াল নার্ভ ড্যামেজ হতে পারে, এটা দেখে নেবেন। তারপর হচ্ছে ইন্ট্রা আর্টেরিয়াল ইনজেকশন, এটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারা, এখান থেকে প্রায় কোশ্চেন আসে, প্রায় 2বার কোশ্চেন এসেছিলো। একবার এসেছিলো যে কি চেঞ্জ হয়, এটা একটা, আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট। যে ধরেন ইন্ট্রা আর্টেরিয়াল ইনজেকশন, আপনি তো ভেনাস দিচ্ছেন, সেটা আর্টেরিয়াল কেন যাচ্ছে? এখন আপনি যখন এই একটু আগে কিন্তু আমি বলেছি 61% হচ্ছে লিপিড সলিউবল আর 39% ওয়াটার সলিউবল। আপনি দেখা গেল কোনো কারণে এই লিপিড সলিউবল পোর্শনটা হচ্ছে যে এখানে আপনার যাওয়ার সময় আপনি মানে আমরা যে ক্যানুলেশন করি, ক্যানুলার থেকে হচ্ছে যে হয়তো বা কোনো কারণে আর্টারিতে চলে গেল, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কি কি চেঞ্জ হতে পারে সে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। যেমন ইনটেন্স বার্নিং পেন অ্যান্ড ড্রাগ ইনজেকশন শুড বি স্টপ ইমিডিয়েটলি, মানে তারপর কোন কোন আর্টারিকে সে ইনভলভ করে সেটা, তারপর এখানে কি কি চেঞ্জ হয়, তারপর হচ্ছে এখানে আমরা ট্রিটমেন্ট হিসেবে আমরা কি দিতে পারি। এই যে এখানে দেওয়া আছে ট্রিটমেন্ট হিসেবে, ধরেন এখানে আপনি দেওয়া আছে প্যাপাভেরিন, তারপর হচ্ছে স্টিলেট গ্যাংলিয়ন অর ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক, তারপর হচ্ছে আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে আমরা এই যে হেপারিন ইউজ করতে পারি। তারপরে হচ্ছে দ্য রিস্ক অফ ইস্কেমিক ড্যামেজ আফটার, এটা হচ্ছে যে এই যে দেখে নেবেন। তারপরে ল্যারিঙ্গোস্পাজম, ব্রঙ্কোস্পাজম আর অ্যালার্জিক রিয়াকশন, এটা কিন্তু আমি একটু আগে বলেছি যে ওই রেসপিরেটরি ইফেক্ট পড়তে গিয়ে। তো এখানে দেখবেন যে ব্রঙ্কোস্পাজম এতটা হয় না, ল্যারিঙ্গোস্পাজম হচ্ছে যে কিছুটা মানে বেশি আর কি চান্স আছে। আর হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান তো আছেই, যে কোনো ড্রাগেরই হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে। তারপর হচ্ছে ইন্ডিকেশনের মধ্যে দেখেন এখানে 4টা পয়েন্ট আসে। ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া, তারপর হচ্ছে মেনটেনেন্স অফ অ্যানেস্থেশিয়া, তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ স্ট্যাটাস এপিলেপটিকাস, যেটা হচ্ছে আমি পটেন্ট অ্যান্টিকনভালসেন্ট, রিডাকশন অফ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। আচ্ছা, অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন আপনি কখন দিতে পারবেন না, সে হচ্ছে যে এয়ার অবস্ট্রাকশন হলে তো আপনি যে কোনো এমএসসিক এজেন্সি দিতে হলে কি আপনাকে খুব কশাসলি দিতে হবে। যাদের ব্রঙ্কোডাইলেটর প্রপার্টি আছে আপনি তাদেরকে আপনি ইউজ করতে পারেন আর কি। তারপর হচ্ছে দেখেন পরফাইরিয়াতে কোন কোন ড্রাগ ইউজ করা যাবে, কোন কোন ড্রাগ ইউজ করা যাবে না, সেটা একটু দরকার লিখে রাখেন। দরকার হয় আনসেফ ইন পরফাইরিয়াতে আমরা বারবিচুরেট গ্রুপের যেগুলো, যেমন হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, মেথোহেক্সিটাল, তারপর হচ্ছে সালফোনামাইডস গ্রুপের ড্রাগস, তারপর হচ্ছে ইটুমিডেট, তারপরে স্টেরয়েড, এগুলো আমরা দিতে পারবো না। বাট দিতে পারবো তাহলে আমরা কি, আমাদের যেমন আসি ইন্টারভেনাসের মধ্যে হচ্ছে যে প্রোপোফল, কাটামিন, তারপর হচ্ছে আপনার প্রোফাইতে আপনি ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস ইউজ করতে পারবেন, তারপর মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করতে পারেন, অ্যাট্রোপিন, তারপর নিউস্টিকমিনও আপনি ইউজ করতে পারবেন, ওইরকম কোনো সমস্যা হবে না। আপনি দেখেন এখানে প্রিকশনটা হচ্ছে যে যেটা হচ্ছে যে একটু আগে আমরা অ্যাডভার্স ইফেক্ট বা যা পড়েছি ঘুরে ফিরে একই কথাই বলা আছে, তারপরে একটু দেখে নেবেন আর কি। তো এরপর হচ্ছে আমরা চলে যাই পরের পেজে। দেখেন এখানে মেথোহেক্সিটাল এটা হচ্ছে বারবিচুরেট গ্রুপের ড্রাগস। এর হচ্ছে যে কম্পোজিশনে 13 কার্বন আছে, 13টা কার্বন। থায়োপেন্টালে পড়েছি 11 কার্বন, মেথোহেক্সিটাল 13 কার্বন। তারপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ একটু পড়ে নেবেন, যে 2 asymmetrical carbon atoms and therefore 4 isomer, the alpha DL isomers and clinically useful, এটা একটু দেখে নেবেন। এটাও 6% অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেটে আপনি ইউজ করতে পারেন। তবে একটা জিনিস বলে রাখা ভালো, যে আপনি ধরেন এইখানে 5টা ড্রাগ বললাম, তো আপনি পরীক্ষার আগে যদি 5টাই পড়তে চান, আমি বলবো যে আপনি মেথোহেক্সিটালটা এত বেশি পড়ার দরকার নেই, বাট বাকি 4টাকে সব পড়তে হবে। এখানে খুব আপনি থায়োপেন্টালে যা পেয়েছেন মোটামুটি একদম
কপি অ্যান্ড পেস্ট হচ্ছে মেথোহেক্সিটাল, কিছু কিছু ডিফারেন্স আছে, সেটাই যে আমি কিন্তু একটা বলেছিলাম যে এটা হচ্ছে 13 কার্বন। তারপর কম্পোজিশনে আপনি পিএসপিকে অবশ্যই পড়বেন। তারপর হচ্ছে তার ফার্মাকোলজি দেখবেন মোটামুটি দুইটারই সেম। ওর অ্যান্টার্নাল যেসব প্রপার্টি আছে এর আছে রেসপিরেটরি ডিপ্রেশন, তারপর হচ্ছে কার্ডিয়াক ডিপ্রেশন, তারপরে ইন্টার আর্টারিয়াল ইনজেকশন, এগুলা এখানে নাই, মানে খুব কম আছে, মানে হচ্ছে যে চান্সটা হচ্ছে খুবই কম। মানে বারবিটুরেটের থায়োপেন্টালের যা আছে ম্যাক্সিমামই দেখবেন এখানে আছে, বাট তার কিছুটা কম। তবে এর হচ্ছে যে আপনি একটা এক্সেপশন জিনিস আছে, যেটা হচ্ছে যে আপনি একটু জানবেন যে ইন্ডিকেশনে আপনি দেখবেন যে এটা হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে আমরা মেথোহেক্সিটাল ইউজ করব, কিন্তু সে একটা সমস্যা আছে, সে হচ্ছে আবার এই ড্রাগটা হচ্ছে এপিলেপ্টোজেনিক। তো এখানে আপনি জানবেন হচ্ছে যে ধরেন আপনি থায়োপেন্টাল পড়ার পর অল্প যেই কয়েকটা আপনি ইনফরমেশান বেশি জানতে হবে, যেমন হচ্ছে যে আপনার পিএইচপিকে, তারপর হচ্ছে কতটা কার্বন, তারপরে হচ্ছে এটা হচ্ছে এপিলেপ্টোজেনিক, আর ইন্ডিকেশনে আপনি তারপরে হচ্ছে আপনি ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে আমরা মেথোহেক্সিটাল ইউজ করতে পারবো, এটা একটু বলবেন আর কি। ওকে, ঠিক আছে, মোটামুটি এখানে গেল। আচ্ছা, এবার আচ্ছা নন বারবিচুরেট মানে আমরা যেটা চাই 2,6 ডাইআইসো প্রোফাইল ফেনল, আমরা হচ্ছে প্রোপোফলে ঢুকে যাচ্ছি। তো প্রোপোফলের হচ্ছে যে আপনি একবার একটা স্টেম এসেছিল মলিকুলার ওয়েট কত 174 ডাল্টন ও 78 ডাল্টন। তারপর হচ্ছে এটা আপনি জানবেন এটা হচ্ছে 11 কার্বন, কম্পোজিশন হচ্ছে 11 কার্বন। যে কোনো একটা কনফিউশন হলে আপনি হচ্ছে যে একটু ইয়েতে দেখে নেবেন, গুগল সার্চ করবেন, যে ধরেন এটা কম্পোজিশনটা দেখলেন, কারণ এখানে কিন্তু ওইভাবে কম্পোজিশনের ছবি দেয়নি, দিলেও আপনি দরকার এই যে দেখেন পরের পেজে একটা যে ছবি দিচ্ছে এখান থেকে কার্বনের একটু হিসাব করে দিবেন। হ্যাঁ, এটা 11 কার্বন আছে। আচ্ছা, এই প্রোপোফল ড্রাগটা হচ্ছে হাইলি লিপিড সলিউবল ড্রাগ, আর হাইলি প্রোটিন বাউন্ডিং সেটা তো বলেছি। তো হাইলি লিপিড সলিউবিলিটি হওয়ার কারণে সে হচ্ছে যে একটা সমস্যা করে। আপনি যে কোনো লিপিড সলিউবল ড্রাগ দেওয়ার সময় আপনারা খেয়াল করে থাকবেন, যারা হচ্ছে অ্যানেস্থেশিয়ার সাথে কাজ করে থাকেন তারা দেখবেন যে আপনি প্রোপোফল দেওয়ার সময় 10 সিসির যে একটা সিরিঞ্জের মধ্যে যখন আপনি প্রোপোফল নেবেন, তখন দেখবেন যে ওনারা হচ্ছে যে সাথে হচ্ছে একটু লোকাল অ্যানেস্থেশিয়া নিয়ে নিচ্ছে। এটা কারণ কি, আপনি হচ্ছে লিপিড সলিউবল ড্রাগগুলো আমাদের এখানে হচ্ছে যে এই ভেন দিয়ে যখন যাবে তখন একটা ইরিটেশন করে, পেইন করে। আপনি এই লোকাল পেইন অন ইনজেকশন, মানে যার লিপিড সলিউবিলিটি যত বেশি সে তত বেশি পেইন করবে। তো এই প্রপার্টিটা মানে এই পেইনটাকে আপনি কমানোর জন্য আর কী কী করতে পারেন দেখেন, আপনি 47 পেজে দেখেন এখানে আছে যে পেইন অন ইনজেকশন। আমি কিন্তু লিডোকেনের কথা বলে ফেলেছি, যে ধরেন 10 সিসিতে 0.5 to 1 ml আপনি নিতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি যদি লার্জ ভেনে নেন তাহলে তার পেরিফেরিতে যাওয়ার চান্স কম, সো কোনো সমস্যা নেই। লো কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি, ধরেন আপনি দিচ্ছেন হচ্ছে যে যে ইয়েটা মানে প্রোপোফলের কনসেন্ট্রেশনটা যদি আপনি কমায় দেন, তাহলে আপনি 10 সিসিকে ডাইলুট করে যদি আপনি 20 সিসি করে দেন, বা 5 সিসিকে ডাইলুট করে যদি আপনি 10 সিসি করে দেন, তাহলে তো আপনার কনসেন্ট্রেশনটা কমে গেল। স্লোলি দিবেন, দেখবেন পেইন পাবে না। তারপর আরেকটা আছে লাইপুরো। তো আগে দেখা যেত আমাদের এই প্রোপোফলগুলো বানানো হতো হচ্ছে লার্জ চেইন ফ্যাটি অ্যাসিড দ্বারা। তো এর কম্পোজিশনে যদি আপনি কিছুটা চেঞ্জ করে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড করে দেন, তাহলেই হয়তো বা ওইভাবে পেইন হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রোপোফলের কম্পোজিশনে হচ্ছে যে এগ এবং সয়াবিন ওয়েল আছে। তো এগুলা থাকার কারণে আপনি দেখবেন যে প্রোপোফল কিন্তু আপনি বেশিক্ষণ স্টোরেজ করা যায় না। আপনি যখন হচ্ছে ভায়ালটা ভাঙবেন 6 ঘন্টার বেশি আসলে এইটা ইউজ করা উচিত না, এটা একটু মাথায় রাখবেন। পিএইচপিকে প্রোপোফলের নাই, এটা লিখে রাখবেন। পিএইচ হচ্ছে 6 to 8.5 আর পিকে হচ্ছে 11। তো ফার্মাকোলজি হচ্ছে যে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী করে, মোটামুটি মোরলেস হচ্ছে যে আমাদের সেই থায়োপেন্টাল সোডিয়াম বাজ ওদের মতোই, যে আপনার কী করে সেরেব্রাল মেটাবলিক রেট কমায় দিবে, তারপরে হচ্ছে সেরেব্রাল অক্সিজেন ডিমান্ড কমায় দিবে, তারপরে আইসিপি কমায় দিবে, ওইভাবেই পড়ে নেবেন। তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভ্যাসোডাইলেটেশন করে, লার্জ ডিক্রিজ মোর দেন 40%, মানে 40%-এর মতো সে আপনার ব্লাড প্রেশারটা কমিয়ে দিতে পারে। দেখেন এখানে একটা কথা আছে, সরি,
দেখেন এখানে একটা কথা আছে যে প্রোপোফল may increase slightly, মানে হার্ট রেট may increase slightly after induction of anesthesia with propofol। মানে আপনি যদি হচ্ছে propofol দিলে আপনার হচ্ছে যে ট্যাকিকার্ডিয়া হতে পারে, জাস্ট এই কথাটাই বলা আছে। আপনি যে ব্র্যাডিকার্ডিয়া সবসময় যাদের পরীক্ষা যদি আসে যে মে কজ ট্যাকিকার্ডিয়া ফলস দিবেন না, কিন্তু কারণ রিফ্লেক্সলি আপনার ব্লাড প্রেশার কমে গেলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হতে পারে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমে অ্যাপনিয়া, তো এর এই প্রপার্টির জন্য একটা সমস্যা আছে। আপনি ধরেন দেখেন এখানে রেসপিরেটরি সিস্টেমে দেখেন হচ্ছে যে সে ল্যারিঞ্জিয়াল এবং ফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্সগুলোকে সে অ্যাবলিশ করে দেয়। তো এটার ভালো আছে খারাপ আছে। ভালো দিকটা হচ্ছে ধরেন এই প্রপার্টির জন্য আমরা কিন্তু এলএমএ ইউজ করতেছি। আপনি এলএমএ দিয়ে দিচ্ছেন, আমাদের তো ওই ল্যারিংস এবং ফ্যারিংস নিয়ে তার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা ভালো দিক। বাট খারাপ দিকটা হচ্ছে আপনি ধরেন কোনো একটা ফরেন বডি বা কিছু একটা আপনার অ্যাসপিরেট হতে যাচ্ছে, তখন কিন্তু ল্যারিংস বা মানে ল্যারিংস হচ্ছে যে তখন হচ্ছে যে যেহেতু অ্যাবলিশ, তার রিফ্লেক্স অ্যাবলিশ, সে কিন্তু এটা আটকায় না, তখন হচ্ছে যে আপনার অ্যাসপিরেশন হওয়ার চান্স থাকে। তারপর দেখেন স্কেলিটাল মাসেলে হচ্ছে যে মাসেল টোন কমায় দেয়। তারপর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, সেটা কিন্তু আমি বলেছি যে তার অ্যান্টিএমিটিক প্রপার্টি আছে। ইউট্রাস হচ্ছে সে প্লাসেন্টা ক্রস করে। তারপর হচ্ছে হ্যাপাটোরেনাল পড়ে নেবেন। তারপর এন্ডোক্রাইনে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি করে। দেখেন পরের পেজে আছে plasma concentration of cortisol are decreased after administration of propofol, but a normal response occurred to the administration of synthetine। এটা জানা দরকার। জাস্ট আপনি মনে করেন যে আপনার সবগুলো ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টের জন্য অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স দেখেন হচ্ছে মেটাবোলাইজড ইন দ্য লিভার ছাড়াও তার এক্সট্রা হেপাটিক কিছু মেটাবলিক সাইট আছে। দেখেন যেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে এক্সট্রা হেপাটিক সাইটস অফ মেটাবলিজম এক্সিস্ট, মানে হচ্ছে সে প্লাজমাতেও ভাঙতে পারে। কিডনি এক্সক্রিট দ্য মেটাবোলাইটস অফ প্রোপোফল, মিল দ্য গ্লুকুরোনাইডস। তারপর হচ্ছে টার্মিনাল এলিমিনেশন হাফ লাইফ 3.48 আওয়ার্স। দেন হচ্ছে যে distribution and clearance of propofol are altered by concomitant administration of fentanyl. Elimination of propofol remains relatively constant even after infusion, lasting for several days। আর হচ্ছে একটা কিন্তু আমি একটা বলেছি যে প্রোটিন বাইন্ডিং সবচেয়ে বেশি হচ্ছে যে প্রোপোফলের। তারপর ডোজ হচ্ছে 1.5 to 2.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, সেটা একটু জেনে নেবেন। তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, এই পাশে আছে অ্যাডভার্স ইফেক্ট। কার্ডিওভাস্কুলার সিস্টেমে তার কি অ্যাডভার্স ইফেক্ট আছে সেটা আপনি জানবেন। রেসপিরেটরি ডিপ্রেশন, তারপর হচ্ছে এক্সাইটেটরি ফেনোমেনা। আচ্ছা, যেহেতু এক্সাইটেটরি ফেনোমেনা কথাটা চলে এসেছে, তাহলে আমি বলি এক্সাইটেটরি ফেনোমেনা অ্যান্ড হচ্ছে ইমার্জেন্স ফেনোমেনা, যেটা হচ্ছে আমাদের ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস এই চ্যাপ্টার পড়তে গেলে আমরা পাই। এক্সাইটেটরি মানে হচ্ছে কি, আপনি যখন ইন্ডাকশন অ্যানেস্থেটিক এজেন্টটা দিবেন তখন তার পেশেন্টের কিছু ইনভলান্টারি মুভমেন্ট হয়। দিস ইজ এক্সাইটেটরি মুভমেন্ট, সরি এক্সাইটেটরি ফেনোমেনা। আবার হচ্ছে ধরেন আবার হচ্ছে যে দেখা গেল আপনি ইমার্জেন্স ফেনোমেনা হচ্ছে যে আপনি একটা পেশেন্টকে আপনি রিভার্স করবেন। রিভার্স করার সময় আপনি কি করেন, টিউবটা খুলে দেন, মানে অ্যান্ডোট্রাকিয়াল টিউবটা খুলে দেন বা ল্যারিঞ্জিয়াল মাস্ক এরা খুলে দেন। তার আগে কি করেন, হ্যালোথেনটা অফ করেন। তো হ্যালোথেন অফ করার পরে তারপর হচ্ছে যে টিউব খুলে দেওয়ার পরে পেশেন্টের এই একটা পিরিয়ডের মধ্যে যে পেশেন্ট ফুল কনশাস ওরিয়েন্টেড হবে, টিউব খুলে দেওয়া আর হচ্ছে খুলে দেওয়ার পরে আর হচ্ছে যে কনশাস ওরিয়েন্টেড হওয়ার মধ্যে যেই সময়টা, এই সময়টায় যদি কোনো পেশেন্টের হ্যালুসিনেশন, তারপর হচ্ছে যে আপনার ধরেন মেইনলি হচ্ছে হ্যালুসিনেশন এবং নাইটমেয়ার টাইপের যদি কোনো কিছু মানে ডেভেলপ করে, সেটাকেই বলা হয় ইমার্জেন্স ফেনোমেনা। ইমার্জেন্স ফেনোমেনা শুধু আমরা হচ্ছে যে ক্যাটামিনি পাই আর কি। আর এক্সাইটেটরি ফেনোমেনা হচ্ছে আমার মনে হচ্ছে যে আপনি সবগুলা ড্রাগেই পাবেন এক্সাইটেটরি ফেনোমেনা। মোরলেস আপনি হচ্ছে যে দেখা গেল যে এক্সাইটেটরি ফেনোমেনা মোটামুটি থায়োপেন্টাল ছাড়া আপনি আমাদের 4টা ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসে পাবেন। পেইন অন ইনজেকশন, এটা আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, ইন্ডিকেশনস,
ইন্ডিকেশন হচ্ছে আপনি প্রোপোফল কখন ইউজ করবেন, এটা একটা, যেমন ইন্ডাকশান, আপনি মেনটেনেন্স, তারপর আইসিইউতে আপনি অনেক সময় আমরা ইউজ করতে পারি, তারপর সিডেশনের জন্য, তারপর হচ্ছে টিভা, যেটা হচ্ছে যে বেস্ট, মানে ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব প্র্যাকটিস হচ্ছে যে টোটাল ইন্টারভেনাস অ্যানেস্থেশিয়া, যেটা হচ্ছে ডে কেয়ার সার্জারিতে ইউজুয়ালি ইউজ হয়। দেখেন অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশনে আপনি সেটা আগের মতোই আপার এয়ার অবস্ট্রাকশন, তারপর লোয়ার এয়ার অবস্ট্রাকশন, যদি অ্যালার্জিক রিয়াকশান থাকে, তারপর লং টাইম যদি আপনি প্রোপোফল ইউজ করেন। তো একটা জিনিস এখানে দেখেন একটু প্রোপোফল ইনফিউশন সিনড্রোম, এটা হচ্ছে যে অনেক সার দিতে পারেন, এটা একটু জেনে রাখেন যে জিনিসটা কী হয়। নর্মালি হচ্ছে প্রোপোফলের কম্পোজিশনে তো ফ্যাটি অ্যাসিড আছে, তো ফ্যাটি অ্যাসিডের ব্রেকডাউন হয়ে অ্যাসাইল কোয়ে হয়, তো অ্যাসাইল কোয়ে ডিহাইড্রেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে হয়। তো এই অ্যাসিটাইল কোয়েটা আমাদের হচ্ছে যে ওই যে ক্রেবস সাইকেল আছে না, ক্রেবস সাইকেলে গিয়ে এটিপি প্রোডাকশন হয়। তো আপনি অনেক দিন ধরে যখন প্রোপোফল ইউজ করবেন তখন দেখা যায় যে এই অ্যাসাইল কোয়ে মানে ফ্যাটি অ্যাসিডের ব্রেকডাউন প্রোডাক্ট যেটা অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেসটাকে সে হতে দিবে না। তো যদি হতে না দেয় আপনার এটিপি হচ্ছে না, সেলের মধ্যে এটিপি না হলে সেল ন্যাক্রোসিস টাইপের যেই ফিচারগুলো, যেমন হাইপার ক্যালেমিয়া হতে পারে, তারপর হচ্ছে যে সেরেব্রাল ইডিমা যেটা, তারপর হচ্ছে সেল নেক্রোসিস হয়ে যাচ্ছে, মাসল ইনজুরি হয়ে র্যাপডোমায়োলাইসিস হতে পারে, তারপর হচ্ছে আপনার ব্লাডের মধ্যে ফ্যাট কন্টেন্ট বেড়ে গেলে আপনার হাইপার লিপিডেমিয়া, এগুলো হতে পারে আর কি। এটা হচ্ছে একটু জেনে রাখবেন কী কী ক্লিনিক্যাল ফিচার হয়, অ্যাসিডোসিস হতে পারে, এটা একটু জানবেন। হ্যাঁ, এটা কিন্তু আসে। প্রিকশন আপনি একটু দেখে নেবেন। ইটুমিডেট হচ্ছে খুবই ভালো একটা ড্রাগ, বাট এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবেল না। এটা হচ্ছে একটা সময় খুব ইউজ করা হতো আমাদের কার্ডিয়াক সার্জারিতে। আমাদের ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট সবই হচ্ছে যে মেডুলারি ডিপ্রেশন করে। আমাদের রেসপিরেটরি সেন্টার তো পন্স এবং মেডুলার দুই জায়গাতেই আছে, বাট এই ইটুমিডেটটা হচ্ছে কিন্তু মেডুলারি সেন্টারকে ডিপ্রেশন করে না। সো আমার মতে আপনি যদি 4টা ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট বলেন যে সবচেয়ে ভালো ড্রাগ কোনটা, আমি অবশ্যই বলবো যে ইটুমিডেট, কারণ সে হচ্ছে মেডুলারি ডিপ্রেশন করে না। ধরেন আপনার আমাকে যদি হচ্ছে যে এই ড্রাগটা দেই, আমার কিন্তু মেডুলারি ডিপ্রেশন হবে না, তার মানে হচ্ছে আমার কার্ডিওভাস্কুলার সেন্টারটা ইনটেক্ট থাকবে আর কি। তো আপনারা আমার মেইন চাওয়াই তো যে রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস না করা। আচ্ছা, ইটুমিডেট হচ্ছে 15 কার্বন, তারপর হচ্ছে যে এর দেখেন কম্পোজিশনে আছে 35% প্রোপাইলিন গ্লাইকল আছে, তারপর হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড অ্যান্ড সয়াবিন ওয়েল থাকে, এই জন্য এটাও লিপিড সলিউবল, আপনি যখন দিবেন ব্যথা হবে। তারপর ফার্মাকোলজি পড়ে নেবেন। দেখেন এই ফার্মাকোলজি নিচে পড়তে এসে এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা লেখা আছে, দেখেন ইটুমিডেট ইনহিবিটস দ্য 11 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইম ইনভলভড ইন অ্যাড্রেনাল কর্টিসল সিনথেসিস, মানে হচ্ছে আপনার কর্টিসল সিনথেসিসটাকে ইনহিবিট করতেছে। কর্টিসল যদি সিনথেসিস মানে ইনহিবিট করে দেয়, তাহলে তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। দেখেন আরও মজার বিষয়, পরের পেজে চলে যান, দেখবেন যে এখানে লেখা আছে সে 18 বিটা হাইড্রোক্সিলেজটাকেও ইনহিবিট করতেছে। তার মানে হচ্ছে যে সে অ্যালডোস্টেরন সিনথেসিসটাকেও ইনহিবিট করতেছে। তার মানে হচ্ছে যে আপনাকে ইমিউনো কম্প্রোমাইজ করে দিচ্ছে। তার মানে আপনি এটা কিন্তু আইসিইউতে ব্যবহার করতে পারবেন না, বা হচ্ছে যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে হচ্ছে ইটুমিডেটটা ইউজ করতে আপনাকে অনেক ভেবেচিন্তে ইউজ করতে হবে। মোটামুটি একটু দেখে নেবেন আর কি। তারপর হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, দেখেন 76% প্রোটিন বাউন্ড, তারপর হচ্ছে এলিমিনেশন হাফ লাইফ, তারপর তার পিএসপিকে পড়ে নেবেন, তারপর ডোজ এত লাগবে না। তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, দেখেন এক্সাইটেটরি ফেনোমেনা, একটু আগে আমি বলে ফেলেছি, পেইন অন ইনজেকশন, নাউসিয়া, ভমিটিং, ইমার্জেন্স ফেনোমেন। দেখেন এখানে হচ্ছে ইটুমিডেটের ক্ষেত্রে হচ্ছে অ্যাডভার্স ইফেক্টে এক্সাইটেটরি ইমার্জেন্স দুইটাই আছে, কিন্তু আমাদের এই বইতে হচ্ছে যে একটা চার্ট আছে যেটা আমি একটু পরে বলতেছি, ওই চার্টে আবার ইমার্জেন্স ফেনোমেনা নেই। তো আপনি ওই চার্টটাকেই ফলো করেন। ইমার্জেন্স অনলি হচ্ছে যে ক্যাটামিন করে, বাট এক্সাইটেটরি থায়োপেন্টাল ছাড়া বাকি সবাই করে, এটা মনে রাখেন। আর এখান থেকে একটা কোশ্চেন প্রায় আসে, যেটা হচ্ছে সিঙ্গেল বেস্ট হিসেবে আসে। দেখেন এখানে একদম উপরে আছে ভেনাস থ্রম্বোসিস, মানে থ্রম্বোফ্লেবাইটিস, যেটা সবচেয়ে বেশি করে হচ্ছে যে এই ইটুমিডেট। তারপর হচ্ছে আপনি ইন্ডিকেশন আগের মতো ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশনগুলো দেখে দিবেন। এই তো আমরা মোটামুটি 4টা ড্রাগ পড়ে ফেলেছি। এখন হচ্ছে আমাদের লাস্ট ড্রাগ, যেটা হচ্ছে যে ক্যাটামিন হচ্ছে যে 13 কার্বন কম্পোজিশন, ফেনসাইক্লিডিন ডেরিভেটিভস, এর প্রোটিন বাইন্ডিং হচ্ছে সবচেয়ে কম। তারপর হচ্ছে যে দেখেন ডিসোসিয়েটিভ
তারপর হচ্ছে আচ্ছা এটা আমি বলতেছি, ডিসোসিয়েটিভটা একটু পরে বলতেছি। কেমিক্যাল স্ট্রাকচার তো আমরা বলেছি, তারপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। আচ্ছা দেখবেন যে আপনার অ্যাবর্শনের ক্ষেত্রে বা ছোট ছোট যে কেসগুলো জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে গেলে তখন হচ্ছে আমাদের অ্যানেস্থেশিয়া স্যাররা বা যারা অ্যানেস্থেশিওলজিস্ট থাকেন দেখবেন যে সেডিল ক্যাটামিন ইউজ করে। তো সেডিল ক্যাটামিন ইউজ করলে তখন দেখবেন কি যেসব পেশেন্টকে ইউজ করে একটা ভ্যাকেন্ট লুক দিয়ে তাকিয়ে আছে, তো একটু কেমন ভয় ভয় লাগে না? আপনি একটা জিনিস চিন্তা করেন এখানে কি হচ্ছে। আপনি হয়তো এই টার্মটার নাম শুনেছেন যে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া, ডিসোসিয়েশন। এখানে কি হচ্ছে, আপনি যে কোনো ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস দিলে আপনার আমাদের হচ্ছে সেরেব্রাল কর্টেক্সটা হচ্ছে ডিপ্রেস থাকে। তো আপনি ধরেন সেরেব্রাল কর্টেক্স আমার ডিপ্রেস, আপনি আমার হাতটা কেটে দিলেন, এইটা কী করে স্পাইনাল কর্ড দিয়ে হচ্ছে আমার ব্রেনে একটা সিগন্যাল পাঠালো। সিগন্যাল পাঠায় কী করলো, ধরেন আপনাকে আমি থায়োপেন্টাল দিলাম, আপনার আমি হাত কেটে দিলাম, আপনার এই ব্যথাটা আপনাকে সেরেব্রাল কর্টেক্সে গিয়ে আপনার কাছে নালিশ করলো যে আপনার হাতে ব্যথা, বাট আপনার তো সেরেব্রাল কর্টেক্স ডিপ্রেসড, সো আপনি তো তখন কিছুই কোনো রেসপন্স করতেছেন না। কিন্তু আপনি যখন ক্যাটামিন দেন তখন ঘটনাটা কি হয়, যে স্পাইনাল কর্ড দিয়ে যখন যায় ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরনে আমাদের থ্যালামাস থেকে কর্টেক্সে যেই ইনফরমেশনটা যায়, থ্যালামোকর্টিক্যাল যে নিউরনটা এই ক্যাটামিন কি করে ওইটাকে কাট করে দেয়। তার মানে হচ্ছে আমাদের কি হয়, এই কাট করে দিলে আমাদের হচ্ছে দেখা যায় যে সেরেব্রাল কর্টেক্স দেখা যায় যে অ্যাক্টিভ, এই জন্য আপনি কিন্তু তাকায় আছেন বাট আপনি কিন্তু ব্যথা পাচ্ছেন না, আপনার কিন্তু অ্যানেস্থেশিয়া হয়ে গেল। জাস্ট এটাই হচ্ছে যে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়ার হচ্ছে যে মূল কথাটা আর কি। হ্যাঁ, তো আপনি হচ্ছে এখানে পিএসপিকে পড়ে নেবেন। তারপর হচ্ছে পরের পেজে দেখেন এখানে ফার্মাকোলজি যদি আমি দেখি, যে দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্যাটামিন এক্সট্রিমলি লিপিড সলিউবল, আফটার আইভি ইনজেকশন ইট ইনডিউসেস অ্যানেস্থেশিয়া ইন 30 to 60 সেকেন্ড। 30 to 60 সেকেন্ডের মধ্যে আপনার অ্যানেস্থেশিয়া হয়ে যাবে। এটা মানে এটা একটু পড়ে দিবেন পুরো প্যারাটা। তারপরে হচ্ছে যে একটু এই প্যারার একদম নিচে দেখেন নাইটমেয়ারস আর রিপোর্টেড লেস কমনলি বাই চিলড্রেন অ্যান্ড এল্ডারলি পেশেন্ট। তার মানে হচ্ছে ইয়াং অ্যাডাল্টদের হচ্ছে সবচেয়ে বেশি হয়। এই কোশ্চেনটা প্রায়ই আসে এটা। আচ্ছা, তারপর হচ্ছে ইইজি। ও আচ্ছা, আমি তো একটু আগে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া যেটা বলতেছিলাম তারপর ওটা বলে নিই, যে ধরেন আপনি ইইজিতে না ইলেকট্রোএনকেফালোগ্রাফ যেটা, সেখানে হচ্ছে যে আপনি কী চেঞ্জ পাবেন। নর্মালি হচ্ছে যে আমাদের টার্গেট ওখানে কিছু ওয়েভ থাকে, যেমন আলফা, বিটা, ডেল্টা এরকম আর কি। আপনি যখন ধরেন অ্যাওয়াক থাকেন, আপনার হচ্ছে ইইজি যদি আমরা সেট করি আপনার পাবো আমরা হচ্ছে বিটা ওয়েভ। ধরেন আপনি চোখ বন্ধ কিন্তু ঘুমান নেই, আপনাকে আমি ডাক দিলাম, ধরেন আপনি ঝিমোচ্ছেন আর কি, তখন আমি ডাক দিলাম, তখন হচ্ছে যে আমি এই অবস্থায় যদি আমরা হচ্ছে আপনার ইজি করি তাহলে আমরা পাবো হচ্ছে যে আপনার আলফা ওয়েভ। তো আপনার হচ্ছে যে কিন্তু আপনি যখন এখন ঘুমাচ্ছেন সেক্ষেত্রে যদি আমরা ইজি করি তার মানে হচ্ছে যে আমরা হচ্ছে আপনার পাবো হচ্ছে আলফা, বিটা এবং ডেল্টা তিনটা ওয়েভ পাবো। আর হচ্ছে আপনি ডিপ স্লিপে আছেন সেক্ষেত্রে আমরা শুধু আপনার পাবো হচ্ছে ডেল্টা ওয়েভ। তো আপনি একটা জিনিস নর্মাল জিনিস চিন্তা করেন, আমরা যখন জেনারেল অ্যানেস্থেশিয়া দেই তখন হচ্ছে যে আমরা সাধারণত আমাদের টার্গেট কী থাকে, পেশেন্টকে পুরো ঘুম পাড়ানো না, তখন হচ্ছে যে আমরা ডেল্টা ওয়েভ পাই। এখান থেকে কিন্তু স্টেম এসেছে, এই জন্য আসলে আমি আপনাকে ইজি নিয়ে একটু বলতেছি, এর বেশি আসলে জানার দরকার নেই। আপনার ফুল মানে জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে আপনি হচ্ছে ডেল্টা ওয়েভ পাবেন। আর হচ্ছে যে আপনি যদি ক্যাটামিন দেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আলফা ওয়েভ পাবেন, আলফা অ্যান্ড বিটা ওয়েভ। এটা এখানে কোনো এক জায়গায় আছে, একটু দেখে নেবেন আর কি। আমি হচ্ছে এই যে ইজি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ ক্যাটামিন আর আনলাইক দোজ সিন উইথ, এখানে হচ্ছে মানে ক্যাটামিনে হচ্ছে আপনি চোখ খোলা মানে সজাগ আছেন, আবার হচ্ছে ঘুমাচ্ছে না, এই জন্য হচ্ছে আলফা অ্যান্ড বিটা ওয়েভ পাবেন, সরি এই যে আলফা ওয়েভ পাবেন আর কি। হ্যাঁ, এখানে বলা আছে। আচ্ছা, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে হচ্ছে আপনার আর্টারিয়াল প্রেশার হচ্ছে যে 25% বাড়বে, তারপর হচ্ছে হার্টের 20% বাড়বে, সেটা একটু দেখে নেবেন কীভাবে বাড়তেছে। তারপর রেসপিরেটরি সিস্টেমে এটা হচ্ছে এই সিঙ্গেল বেসড কোশ্চেনটা প্রায়ই আসে,
একটা সত্যি কথা কি, ধরেন আপনাকে কিন্তু এখান থেকে ডিরেক্ট স্টেম তুলে দিবে না, বা এটা আপনি স্মিথ বলেন, মর্গান বলেন বা ফান্ডামেন্টালস বলেন, যে কোনো বই থেকে এফসিপিএসের কোনো কোশ্চেনই ডিরেক্ট আসে না। তো আপনাকে হচ্ছে যে কোশ্চেন পড়ে বের করতে হবে। যে আপনি জানলেন যে আইবি অ্যানেস্থেটিক এজেন্টসের মধ্যে হচ্ছে একমাত্র ক্যাটামিনটাই হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর। তো আপনার ধরেন আপনাকে যদি একটা স্টেম দেয়, যে এই কোশ্চেনটা এইভাবে আসে যে একটা পেশেন্ট আইসিইউতে হচ্ছে অ্যাজমাটিক পেশেন্ট, তাকে হচ্ছে আমরা ঘুম পাড়ানো সিচুয়েশনের জন্য কোন অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করব, এটা ইনভেরিয়েবলি কোশ্চেনটা আসে ক্যাটামিন। ব্রঙ্কো অ্যাজমাটিক পেশেন্ট বলা থাকলেই আপনি চোখ বন্ধ করে ক্যাটামিন দিবেন, ঠিক আছে? ওকে, এটা গেল। তারপর হচ্ছে স্কেলিটাল মাসল টোন বাড়ায় দেয়, এটা পড়বেন। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এক্সেস স্যালাইভেশন করে, তারপরে হচ্ছে নশিয়া ভমিটিং করে, তারপরে ইউট্রাসে সে হচ্ছে ইউট্রাসের প্লাসেন্টা ক্রস করে, তারপর হচ্ছে ইউট্রাইন কন্ট্রাক্টিলিটি বাড়ায় দেয়, তারপর হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স পড়ে নেবেন। তারপরে হচ্ছে যে ডোজ 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, তারপর হচ্ছে সাব অ্যানেস্থেটিক কনসেন্ট্রেশন যেটাকে আমরা বলি হয় 2 মিলিগ্রাম যদি অ্যানেস্থেটিক কনসেন্ট্রেশন হয়, তার 1/4 সেটা হচ্ছে যে 0.5 মিলিগ্রাম দিয়ে হচ্ছে আমরা অ্যানালজেসিক করতে পারি, যেমন নিচে লেখা আছে দেখেন, এখানে আছে মনে হয়, একটু দেখে নেবেন। তারপর অ্যাডভার্স ইফেক্টগুলো দেখে নেবেন। তারপর ইন্ডিকেশন, পরীক্ষায় একটা কোশ্চেন প্রায় আসে, যেমন আমার সময় এই কোশ্চেনটা এসেছিল, এছাড়াও আগেও এসেছিল, যে ধরেন আপনি একটা পেশেন্ট ট্রমার পেশেন্ট, এটা বললাম এই জন্য যে কার্ডিওভাস্কুলার ইফেক্ট বলতে গেলে তখনই বলা উচিত ছিল যে সে কিন্তু ব্লাড প্রেশার বাড়াচ্ছে, হার্ট রেটও বাড়াচ্ছে, কীভাবে বাড়াচ্ছে সেটা দেখে নেবেন। তো আপনাদের যে পেশেন্ট আছে, যে একটা পেশেন্টের হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইমার্জেন্সি, আপনাকে আমাদের হচ্ছে হসপিটালে ইমার্জেন্সিতে আসলো। তো এখন হচ্ছে যে তার ইমার্জেন্সি, ধরেন ফ্র্যাকচার হিউমেরাস হলো, নেক ফিমার হলো, তো আপনাকে এখন জিয়ে দিতে হবে, কারণ ওই মুহূর্তে তো আপনি রিজনাল দিতে পারতেছেন না। দিতে হলে আপনি কোন ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করবেন? ক্যাটামিন, এটা মনে রাখবেন। একটু আগে একটা কথা বলতেছিলাম, অ্যাজমাটিক পেশেন্ট একটা, আরেকটা হচ্ছে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা হচ্ছে যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসলে আপনি ক্যাটামিন দিয়ে করবেন। এখানে দেখেন লেখা আছে হাই রিস্ক পেশেন্ট, সরি এই যে এই পাশে দেখেন হাই রিস্ক পেশেন্ট, এখানে শকের পেশেন্ট, হাইপোভলিমিয়া। হ্যাঁ, হাইপোভলিমিয়া আছে, আপনাকে অবশ্যই ভলিউম কারেকশন করে নিতে হবে। ধরেন আপনি একটা ভলিউম কারেকশন না যদি করেন, আপনাকে কিন্তু একটা মেসাকার হয়ে যাবে। সো আপনি একটা পেশেন্ট আসলো, সাথে সাথে অবশ্যই আসলেই সাথে সাথে ডিরেক্টর কখনো ওটিতে নেবেন না। ওটিতে নিতেও কিন্তু আপনার ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা আপনি সময় পাবেন, ওই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ভলিউম অবশ্যই কারেকশন করে নেবেন। হ্যাঁ, তো পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়ার মধ্যে আমরা কোন কোন জায়গায় দেখেন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, অপথলমিক এক্সামিনেশন, রেডিওথেরাপি, তারপর সিটি এমআরআই, বার্ন ড্রেসিংয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু ক্যাটামিন ইউজ করতে পারি, এগুলো আছে দেখেন, এই যে উন্ড ড্রেসিং সব আছে। তারপর হচ্ছে একটা জিনিস কি, রেসপিরেটরি সিস্টেমে আমি হচ্ছে যে এটা বলা উচিত ছিল, যে হচ্ছে যে আপনার ফ্যারিঞ্জিয়াল অ্যান্ড ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্সগুলোকে ইনটেক রাখে, মানে তার এই রিফ্লেক্সগুলোর উপর তার কোনো ফাংশন নেই। এটার একটা খারাপ দিকও আছে। ধরেন আপনি ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে দিয়ে কিন্তু করতে পারবেন না, কথা বলছেন না, আপনার রিফ্লেক্স ইনটেক আছে, আপনার যে কোনো ফরেন বডি গেলেই হচ্ছে স্পাজম হওয়ার চান্স আছে, এটা একটা সমস্যা আর কি। আচ্ছা, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন পড়ে নেবেন। আচ্ছা, একটু আগে কিছু সিনারিও বললাম, যে আপনার ধরেন অ্যাজমাটিক পেশেন্টের একটা সিনারিও, আরেকটা বললাম হচ্ছে যে আরেকটা বললাম হচ্ছে ওই যে ট্রমার পেশেন্ট। আরও কিছু আছে, যে ধরেন আপনি রিমোট এরিয়াতে হচ্ছে যে ধরেন আপনার কাছে ইন্ডাকশন করতে হবে অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য, আপনার কাছে অ্যান্ডোট্রাকিয়াল টিউব আছে, সেক্ষেত্রে আপনি ধরেন ওই রকম সুযোগ সুবিধা নাই, আপনি কিন্তু ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে ক্যাটামিনটা ইউজ করতে পারেন, কারণ আপনি হচ্ছে পেশেন্টের লাইফ সেভ করার জন্য ওই মুহূর্তে আপনার হাতে অপশন, যেহেতু পেশেন্ট লাইফ সেভ করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাটামিন ইউজ করবেন, কারণ হচ্ছে তার রিফ্লেক্সগুলোকে তো সে ইনটেক্ট রাখতেছে। সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সো আপনি মাস ক্যাজুয়ালিটি, তারপর হচ্ছে রিমোট এরিয়াতে যদি আপনি অ্যানেস্থেশিয়া দেন, বা হচ্ছে আউট পেশেন্ট হচ্ছে যদি পেশেন্ট অ্যানেস্থেশিয়া দিতে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাটামিন ইউজ করতে পারবেন। এই ছিল মোটামুটি আমাদের আজকের ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস। এবার আমরা একটু চলে যাই, এটা এখানেই আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে
এই যে টেবিল 3.1 একদম পরীক্ষার আগের রাতে আপনি যদি কিছু পড়ে যেতে চান, যে ধরেন আপনার কালকে সকালে পরীক্ষা, আগামীকাল সকালে পরীক্ষা, যে সকালে মনে করলেন যে আমি একটু ইন্টারভেনশন অ্যানাস্থেটিক এজেন্ট নিয়ে একটু পড়বো, তখন হচ্ছে জাস্ট এই টেবিল 3.1 পড়বেন, আর কিচ্ছু করতে হবে না। টেবিল 3.1-এর আপনি দেখেন ওয়াটার সলিবিলিটি, মানে কে এই লিপিড সলিবিলিটির সাথেও ওয়াটার সলিবল পোর্শন আছে সেটা। তারপর হচ্ছে যে লং শেলফ লাইফ দেখেন, থায়োপেন্টালে কিন্তু আমি বলেছি যে মাত্র 24 আওয়ার্স। প্রোপোফলের হচ্ছে এই যে কম্পোজিশনগুলোর কারণে হচ্ছে আরও কম, মাত্র 6 আওয়ার্স। সো এই দুইটা বাদ। তারপর আপনি দেখেন পেইন অন আইভি ইনজেকশন, আপনি লিপিড সলিবিলিটি পোর্শন যাদের বেশি তাদের পেইন হয়। তারপর হচ্ছে নন ইরিটেন্ট টু দ্য সাবকিউটেনিয়াস ইনজেকশন, এটা দেখবেন। তারপর হচ্ছে পেইনফুল অন আর্টারিয়াল ইনজেকশন। মানে আমরা এতক্ষণ যা পড়েছি, যেটা হচ্ছে আপনার করার কথা, একটা খাতা বানিয়ে ধরেন কোন সিস্টেমে কী ইফেক্ট, কার্ডিওভাস্কুলার, তারপর রেসপিরেটরি সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, জিআইটি, ইন্টারআর্টারিয়াল, তারপর হচ্ছে টিস্যু নেক্রোসিস, কে কী করে, সেটা আপনি যেটা লেখার কথা ছিল এই বক্সটাতে আপনি সব দেওয়া আছে। এখানে দুইটা জিনিস নাই যেটা খুবই ইম্পর্টেন্ট, পিএস অ্যান্ড পিকে, এই দুইটা অবশ্যই আপনি সবগুলা লিখবেন। আমি তারপর একবার বলে দিচ্ছি যে থায়োপেন্টালের হচ্ছে পিএস হচ্ছে 10.8, পিকে হচ্ছে আপনার 7.6। তারপর প্রোপোফলের ক্ষেত্রে হচ্ছে যে 11.1, 11, আর হচ্ছে পিএস হচ্ছে 6 to 8.5। মেথোহেক্সিটাল হচ্ছে 11.1 অ্যান্ড হচ্ছে যে আবার বলতেছি, থায়োপেন্টাল হচ্ছে 10.8 পিএইচ, পিকে হচ্ছে 7.6। মেথোহেক্সিটাল, এখানে আসলে সেকেন্ড মেথোহেক্সিটাল থাকে না, আমার একটু প্যাস লেগে গেছে। মেথোহেক্সিটালের হচ্ছে যে আপনার পিএস হচ্ছে 11.1 অ্যান্ড পিকে 7.9। প্রোপোফলের পিএস হচ্ছে 6 to 8.5 আর হচ্ছে পিকে হচ্ছে 11। তারপর হচ্ছে ক্যাটামিনের পিএস 3.5 to 5.5, পিকে হচ্ছে 7.5। ইন্টারমিডিয়েটের পিএস হচ্ছে 8.1। মোটামুটি এই ছিল আমাদের ইন্টারভেনাস অ্যানাস্থেটিক এজেন্টস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ যতটুকু জানি ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লোকাল অ্যানাস্থেটিক এজেন্টস চ্যাপ্টারটা শুরু করব। আসসালামু আলাইকুম।